বিসমিল্লাহির রহমানির রহিম। সৌমনি সরকারি এসসি কলেজের গণিত বিভাগের সম্মান চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, গণিত বিভাগ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসের উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথমেটিক্স, সৌমনি গভর্নমেন্ট এসসি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের যে কোর্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে থিওরি অফ নাম্বারস। এই কোর্সের প্রথম অধ্যায় হচ্ছে থিওরি অফ ডিভিজিবিলিটি। থিওরি অফ ডিভিজিবিলিটির উপর আমার এখনকার আলোচনা। আজকের এই ক্লাস শেষে তোমরা যা জানতে পারবে তা হচ্ছে ক্যান ডিফাইন জিসিডি অ্যান্ড এলসিএম। জিসিডি এবং এলসিএম কাকে বলে সেটা সংজ্ঞা দিতে পারবে তোমরা। লার্ন অ্যাবাউট ডিভিশন অ্যালগরিদম অর ইউক্লিডস অ্যালগরিদম। ডিভিশন অ্যালগরিদম বা ইউক্লিডস অ্যালগরিদম কি সে বিষয়ে জানবে। ক্যান এক্সপ্রেস দ্য জিসিডি অফ টু ইন্টিজার্স ইনটু দেয়ার লিনিয়ার কম্বিনেশন। দুইটা সংখ্যার গসাগুকে জিসিডিকে তাদের যোগাশ্রী সমাস রূপে প্রকাশ করতে পারবে। অ্যাসিভ নলেজ অন ডিভিজিবিলিটি, বিবেচ্যতা সম্বন্ধে জ্ঞান লাভ করবে। ক্যান ডিফাইন প্রাইম নাম্বার, মানে সংজ্ঞা দিতে পারবে, মৌলিক সংখ্যার সংজ্ঞা দিতে পারবে। কম্পোজিট নাম্বার, কৃত্রিম সংখ্যার সংজ্ঞা দিতে পারবে। রিলেটিভ প্রাইম নাম্বার, সহমৌলিক সংখ্যার সংজ্ঞা দিতে পারবে। অ্যান্ড টুইন প্রাইম মানে জোড় প্রাইমের সংজ্ঞা দিতে পারবে। এই সংজ্ঞাগুলি তোমরা দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন জিসিডি বলতে কি বুঝি সেটা আলোচনা করব। জিসিডিকে এইচসিএফও বলা হয়। এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। শুরুতে আমরা জিসিডি কি সেটা জানি। The elevation of GCD is greatest common divisor. The elevation of GCD is greatest common divisor. অর্থাৎ জিসিডির কে আমরা যদি পূর্ণরূপে লিখি তাহলে হবে গ্রেটেস্ট কমন ডিভাইজার, সংক্ষেপে জিসিডি। গ্রেটেস্ট কমন ডিভাইজার অর্থাৎ হচ্ছে গরিষ্ঠ সাধারণ, ডিভাইজার অর্থ হলো ভাজক, এইটিকে উৎপাদকও বলা হয়, গুণনীয়কও বলা হয়। তাহলে গ্রেটেস্ট কমন ডিভাইজার বলতে আমরা এটা বলতে পারি গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এভাবে আমরা ডিভাইজারকে বলতে পারি। এটির আরেকটা নাম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ এইচসিএফ। সেখানে তার অর্থ এটা হাইয়েস্ট মানে গরিষ্ঠ, সাধারণ, ফ্যাক্টর হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক। তাহলে আমরা গ্রেটেস্ট কমন ডিভাইজার অথবা হাইয়েস্ট কমন ফ্যাক্টর যে নামে বলি না কেন, এই জিসিডি এবং এইচসিএফ দ্বারা বোঝাচ্ছে গসাগু। লেট এ অ্যান্ড বি বি টু নন জিরো ইন্টিজার্স। ধরে নিচ্ছে যে এ বি দুইটা নন জিরো ইন্টিজার, অশূন্য সংখ্যা, পূর্ণ সংখ্যা। দেন দ্য পজিটিভ ইন্টিজার ডি ইজ কল্ড দ্য জিসিডি অফ এ বি। তাহলে ডি কে একটা পজিটিভ ইন্টিজার, তাকে আমরা এ বি এর গসাগু বলবো যদি নিচে দুইটা শর্ত সিদ্ধ করে। এক নম্বর শর্ত হলো ডি ডিভাইডস এ, এই যে খাড়া টানটা এটা দ্বারা বুঝাবো ডিভাইডস এ, ডিভাইডস মানে বিভাজ্য, ডি ডিভাইডস এ, ডি দ্বারা এ বিভাজ্য, এন্ড ডি ডিভাইডস বি, ডি দ্বারা বি যদি বিভাজ্য হয়। দুই নম্বর হচ্ছে সি ডিভাইডস এ অ্যান্ড সি ডিভাইডস বি, অর্থাৎ প্রথম শর্ত মানার পর যদি আমরা সি ডিভাইডস এ অ্যান্ড সি ডিভাইডস বি, সি দ্বারাও যদি এ বিভাজ্য এবং সি দ্বারা যদি বিও বিভাজ্য হয়, তাহলে আমরা দেখছি যে এ বি এর এ বি ডি দ্বারা বিভাজ্য, আবার এখানে দেখতেছি এ বি সি দ্বারা বিভাজ্য। তাহলে ডিও এ বি এর ডিভাইজার, সিও ডিভাইজার। এটাই যদি ইমপ্লাই করে সি ডিভাইডস ডি, অর্থাৎ সি যদি ডি এর ডিভাইজার হয় তাহলে সিও ডিভাইজার ডিও ডিভাইজার, এর মধ্যে আবার সি ডিভাইড ডি, তাহলে এখানে সবচেয়ে বড় ডিভাইজার হলো ডি। এই দুইটা ডিভাইজারের মধ্যে সি এবং ডি, দুইটা ডিভাইজারের মধ্যে ডি হচ্ছে বড় ডিভাইজার। তাহলে যদি এরকম ডি যদি বড় ডিভাইজার হয়, দ্যাট ইজ ডি ইজ দ্য গ্রেটেস্ট ডিভাইজার অফ এ এন্ড বি অ্যান্ড দিস ডিভাইজার ইজ কমন টু বোথ এ এন্ড বি। দুইটারই ডিভাইজার, এ আর বি দুইটিরই ডিভাইজার এই ডিটা, হ্যান্স ডি ইজ দ্য জিসিডি অফ এ বি। তাহলে যেই ডিভাইজারটা বড় সেই ডিভাইজারকে বলা হবে জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভাইজার। দ্য জিসিডি অফ এ বি ইজ ডিনোটেড বাই এ বি। দুইটি সংখ্যার গসাগুকে আমরা এরকম প্রথম বন্ধনী দিয়ে ক্রমজোড় আকারে লিখলে এটা গসাগু বুঝাবে। দাস এ বি ইকুয়াল টু ডি, অর্থাৎ এ বি এর গসাগু কত? ডি। আমরা এবার আলোচনা করব এলসিএম, ডিফাইন এলসিএম। The elevation of LCM is least common multiple.
এলসিএম কে আমরা পূর্ণরূপে লিখলে হয় লিস্ট কমন মাল্টিপল। লিস্ট মানে ক্ষুদ্রতম, কমন তো সাধারণ, আর মাল্টিপল অর্থ হচ্ছে গুণিতক। তো লিস্ট কমন মাল্টিপল মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এলসিএম দ্বারা আমরা লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বুঝি। এটির আমরা এখন সংজ্ঞাটা দিচ্ছি। লেট এ বি টু নন জিরো ইন্টিজার্স অ্যান্ড এম নট ইকুয়াল টু জিরো, বি এ মাল্টিপল অফ বোথ এ অ্যান্ড বি। এর যদি এম যদি অশূন্য একটা মাল্টিপল মানে গুণিতক, আর এ আর বি উভয়ের যদি গুণিতক হয় এম, দেন ক্লিয়ারলি এম ইজ কমন মাল্টিপল অফ বোথ, কমন মাল্টিপল অফ এ বি। এ আর বি এর দুইটিরই সাধারণ গুণিতক হবে। মাল্টিপল মানে গুণিতক। আমরা গুণিতক কি সেটি তোমরা নিচের ক্লাসে পড়েছ। গুণিতক কোনো সংখ্যারে গুণ দিলে, যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাই সেটি হচ্ছে গুণিতক। সহজ করে আমরা যদি এটা বলতে পারি যে কোন সংখ্যার গুণিতক বলতে বোঝাচ্ছে সেই সংখ্যার নামতা। যেমন 3-এর গুণিতক হবে 3-এর নামতা পড়লে যে সংখ্যাগুলি আসবে সেগুলি 3-এর গুণিতক। আবার যদি 5-এর গুণিতক বলি 5-এর নামতা পড়লে যেগুলি আসবে সেগুলি হচ্ছে তার গুণিতক। তাহলে দেন there are many common multiples of ab। দুইটা সংখ্যা যদি ab হয়, ab এর অনেকগুলো সাধারণ গুণিতক থাকতে পারে। যেমন 3-এর সাধারণ গুণিতক অসংখ্য আছে, 5-এরও সাধারণ গুণিতক অসংখ্য আছে। তাদের মধ্যে আবার কিছু কিছু কমন গুণিতকও থাকতে পারে। কমন গুণিতকের সংখ্যা অনেকগুলো থাকতে পারে। এই among them, এদের মধ্যে if m is the least, যদি কমন গুণিতক, দুইটা সংখ্যার কমন গুণিতকের মধ্যে যদি mটা যদি লিস্ট হয়, সবচেয়ে লঘিষ্ঠ হয়, then m is called the LCM of ab। তাহলে m কে বলা হবে তার লসাগু, ab এর লসাগু। The LCM of ab is denoted by ab, থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। LCM কে দুইটা সংখ্যার ক্রমজোড়টাকে যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি তাহলে সেটা লসাগু বুঝাবে। Thus ab equal to m, অর্থাৎ ab এর লসাগু কত? m। এবার আমরা একটা উপপাদ্য বলতে পারো, একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ফর এনি টু ইন্টিজার্স এবি, এবি যে কোনো দুটি ইন্টিজারের জন্য উইথ বি নট ইকুয়াল টু জিরো, যেখানে বি এর মানটা জিরো নয়, দেয়ার এক্সিস্টস, এই যে প্রতীকটা উল্টাই এটাকে বলা হয় দেয়ার এক্সিস্টস। আমরা এরকম গণিতে অনেকগুলো প্রতীক পাবো, যে প্রতীকগুলি দ্বারা কি বোঝায় সেই বিষয়টা জানতে হবে। এই চিহ্নটা, তাহলে এই চিহ্নটা আমরা এখন পাইলাম, এই চিহ্নটার নাম হচ্ছে দেয়ার এক্সিস্টস। দেয়ার এক্সিস্টস না লিখে আমরা চিহ্ন দিয়ে সংক্ষিপ্ত করে প্রকাশ করতে পারি লেখা কমানোর জন্য। দেয়ার এক্সিস্ট ইউনিক ইন্টিজার্স কিউ অ্যান্ড আর। তাহলে এ বি যদি দুইটা ইন্টিজার হয় যেখানে বি নট ইকুয়াল টু জিরো, তাহলে আমরা এরকম দুটো ইন্টিজার কিউ এবং আর বিদ্যমান থাকবে সাজ দ্যাট এ ইকুয়াল টু কিউ বি প্লাস আর, অর্থাৎ একে আমরা কিউ বি প্লাস আর আকারে প্রকাশ করতে পারবো। তাহলে এ বি হচ্ছে আমাদের দুইটা ইন্টিজার, এর মধ্যে বি এর মান জিরো নয়। তার এখন আমরা যদি বি দ্বারা যদি একে ভাগ দিই, যেহেতু দুইটা ইন্টিজার বি জিরো নয়, এরকম একটা বি দ্বারা যদি আমরা একে ভাগ দিই, এ আমাদের এখানে বড় সংখ্যা ধরে নিই, তাহলে বি দ্বারা একে ভাগ দিলে আমরা একটা ভাগফল পাবো। একটা ভাগশেষও থাকতে পারে আমাদের, ভাগশেষের মান জিরো হতে পারে। তাহলে আর হচ্ছে এখানে ভাগশেষ, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, নিচের ক্লাসে তোমরা এরকম পেয়েছো যে বাহ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো ঠিক আমাদের এখানে এ আর বি দুইটা যদি ইন্টিজার হয় এবং সেখানে বি দ্বারা যদি আমরা বি যেখানে জিরো না, বি দ্বারা আমরা একে ভাগ দেব। ভাগ দিলে এখানে বিটা হচ্ছে আমাদের বাহ্য ভাজক, আর কিউটা হচ্ছে আমাদের ভাজক ভাগফল, আর হচ্ছে ভাগশেষ। তাহলে এ ইকুয়াল টু কিউবি প্লাস আর এই আকারে আমরা যে কোনো সংখ্যাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, যেখানে আর এর মান হচ্ছে জিরো বা জিরোর চেয়ে বড়। আর এর মান জিরো হতে পারে, আর মান যদি জিরো হয় তাহলে সেটা পুরো বিভাজ্য হয়ে যাবে। আর যদি জিরো না থাকে তাহলে আর, অর্থাৎ ভাগশেষ আমাদের বিদ্যমান থাকবে এবং সেটা সেই মানটা জিরোর চেয়ে বড় এবং বি এর পরমান হচ্ছে ছোট হবে। বি এর যে পরমান তার চেয়ে ছোট হবে, অর্থাৎ এখানে আমরা পজিটিভ ভ্যালুটাই নেব, অর্থাৎ আর মান বি এর চেয়ে ছোট হবে। এটি আমরা এখন প্রমাণ করে দেখব। The integer a lies between two consecutive integers of the sequence। আমরা একটা সিকোয়েন্স লিখলাম, একটা অনুক্রম আমরা লিখলাম, যে অনুক্রমটাতে বি এর পরম মানের একটা গুণিতকের অনুক্রম এটা। এখানে জিরো, এখানে বি এর পরম মানের 1 গুণ, এখানে বি এর পরম মানের 2 গুণ, এখানে কিন্তু -1 গুণ, এখানে হলো -2 গুণ, এভাবে নিচের দিকে যাবে আর এদিকে জিরো থেকে এদিকে পজিটিভ দিকে ডান দিকে বাড়তে থাকবে। তার মানে এখানে এটা একটা অনুক্রম এবং যেটা বি এর পরম মানের অনুক্রম। তাহলে আমরা এ একটা সংখ্যা, যেহেতু এ বি দুইটা পজিটিভ ইন্টিজার, এর মধ্যে বি এর মান জিরো নয় এবং এ যেহেতু বড়, তাহলে এইটা বি এর গুণিতকের এখানকার কোনো না কোনো
দুইটা গুণিতকের মাঝে এটা অবস্থান করবে। তো আমরা এ লাইজ বিটুইন টু কনজিকিউটিভ ইন্টিজার্স, কনজিকিউটিভ মানে ধারাবাহিক পরপর, দুইটা পরপর ইন্টিজারের মধ্যে এটা কোন দুইটা সেটা আমরা এখানে ক্লিয়ার না, যে কোনো দুইটার মধ্যে এটা থাকতে পারে। তাহলে বিটুইন দ্য মাল্টিপলস অফ ফরমান বি, ফরমান বি এর মধ্যে এটা থাকবে নট এনি টু অফ দ্য মাল্টিপলস, অর্থাৎ এখানে যে কোনো মাল্টিপলের মধ্যে থাকবে না, যে মানে কোনো একটার কোনো এক জোড়া মাল্টিপল, অর্থাৎ এই দুইটা হতে পারে, অন্য দুইটা হতে পারে, যে কোনো দুইটার মধ্যে না, বরং কোনো একটা ধারাবাহিক দুইটা মাল্টিপলের মধ্যে আমাদের এটা অবস্থান করতে পারে। আমরা এইভাবে যদি একটা বোঝার জন্য যদি বলি যে 5 আর 3 মনে করি দুইটা ইন্টিজার, যেখানে আমরা বলতে পারি যে 5 লাইজ বিটুইন মাল্টিপলস অফ 3, অর্থাৎ 5 হচ্ছে অবস্থান করে কোথায়, 3 এর মাল্টিপলের মধ্যে অবস্থান করে, দুইটা মাল্টিপলের মধ্যে অবস্থান করে। যেমন 3 এর মাল্টিপল বা 3 এর গুণিতক হচ্ছে কত, 3, 6, 9, 12 এভাবে, আর এদিকে নিচের দিকে হতে পারে 0, -3, -6 এভাবে হতে পারে। তাহলে এখানকার 3 এবং 6 এর মধ্যে আমরা দেখতেছি যে 5 এর অবস্থান 3 এবং 6 এর মধ্যে, 6 আর 9 এর মধ্যে কিন্তু নাই। তার মানে সবগুলো মাল্টিপলের মধ্যেই যে থাকবে তা না, আমরা এটা বোঝাচ্ছি যে এখানে যে কোনো দুইটি কনজিকিউটিভ মাল্টিপলের মধ্যে এর অবস্থান থাকবে। তাহলে আমরা এটা বলতে পারি যে কিউতম মাল্টিপল, পরমান বি এর কিউতম মাল্টিপল এবং কিউ প্লাস 1 এই দুইটা কিন্তু কনজিকিউটিভ, কনজিকিউটিভ মানে পরপর ধারাবাহিক, কিউ এবং কিউ, কিউর পরের সংখ্যাটাই কিউ প্লাস 1। তাহলে এই দুইটার মধ্যে আছে, আমরা ধরে নিচ্ছি যে এটা অবস্থান করতেছে এ লাইজ বিটুইন কিউতম মাল্টিপল অফ বি অ্যান্ড কিউ প্লাস 1 তম মাল্টিপল অফ বি, এই দুটির মধ্যে অবস্থান করে। তাহলে এখান থেকে আমরা কিউতম মাল্টিপল অফ বি কে যদি এই পাশে মাইনাস করে আনি, তাহলে আমরা লিখতে পারবো এ মাইনাস কিউ বি পরমান গ্রেটার অর ইকুয়াল টু 0। আর এখানে যদি হয় এ মাইনাস, এখানে কিউ দিয়ে গুণ করলে কিউ ইন্টু পরমান বি, আর পরমান বি আলাদা একটা থাকবে, কিউ ইন্টু পরমান বি কে যদি আমরা এর দিকে নিয়ে যাই, তাহলে এ মাইনাস কিউ ইন্টু পরমান বি লেস দেন কিউ পরমান বি, আমরা এটা লিখতে পারি এখানে। তাহলে এই দুইটাকে আমরা একসাথে করে এ মাইনাস কিউ পরমান বিটা এটা 0 চেয়ে বড় আর পরমান বি এর চেয়ে ছোট, এটা আমরা লিখতে পারি। এখন যদি আমরা এ মাইনাস কিউ পরমান বি এটিকে ধরে নিই, এটাকে আমরা ধরে নিলাম আর, এটাকে আর আমরা ধরলাম, তাহলে আর এর অবস্থানটা হবে এ মাইনাস 0 থেকে বড় এবং পরমান বি এর চেয়ে ছোট, আর হচ্ছে আমাদের এ মাইনাস কিউ পরমান বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সমান কিউ বি পরমান প্লাস আর লিখা যায়। এটিকে আমরা এখন যেহেতু পরমান আছে, এটাকে আমরা দুইটা আকারে, যদি বি ধনাত্মক হয় তাহলে পরমান বি এর মান বি হবে, যদি বি ঋণাত্মক হয় তাহলে পরমান বি এর মান হবে মাইনাস বি। তাহলে আমরা বি ধনাত্মক হলে বি পজিটিভ হলে কিউ বি হবে, এখান থেকে আমরা কিউ বি লিখতে পারি, যদি বি ঋণাত্মক হয় তাহলে এখান থেকে লিখতে পারি এ সমান মাইনাস কিউ বি প্লাস আর। তার মানে আমরা এই দুইটিকে একসাথে করে দাস এ ইকুয়াল টু কিউ বি প্লাস আর হয় আর মান 0 লেস অর ইকুয়াল 0 লেস অর ইকুয়াল আর লেস দেন পরমান বি, এই কথাটাকে আমরা এই দুইটাকে একসাথে করে এইভাবে লিখতে পারি। তাহলে আমাদের যে কিউ এবং আর যে দুইটা ইন্টিজার আমরা পাবো, যে যে কারণে আমরা একে কিউ বি প্লাস আর আকারে প্রকাশ করতে পারি, সেই এক্সিস্টেন্স মানে কিউ এবং আর এর অস্তিত্ব আমরা প্রমাণ করতে পারলাম, অর্থাৎ এটা থাকবে। এখন আমাদের প্রশ্ন ছিল যে এটা ইউনিক হবে, অর্থাৎ এককভাবেই কেবল এটা প্রকাশ করা যাবে, অর্থাৎ একে আমরা কিউ এবং এ বি যদি দুইটা ইন্টিজার হয় তাহলে একে আমরা এইভাবে প্রকাশ করতে পারি কিউ এবং আর এর, এবং এই প্রকাশের ইয়েটা হবে, প্রকাশের নিয়মটা হবে একভাবে প্রকাশ করা যাবে, এটা একাধিকভাবে প্রকাশ করা যাবে না। তাহলে এখন আমরা ইউনিকনেসটা প্রমাণ করব। ফর ইউনিকনেস লেট এ ইকুয়াল টু কিউ ওয়ান বি প্লাস আর ওয়ান, আমরা একে তো কিউ বি প্লাস আর আকারে আমরা প্রকাশ করতে পারি। এখন আমরা ধরে নিচ্ছি যে একে কিউ ওয়ান বি প্লাস আর ওয়ান, অর্থাৎ আরেকটা আকারে প্রকাশ করা যায়, যেখানে আর এর মান ছিল 0 থেকে পরমান বি এর মধ্যে, এখন আর ওয়ান এর মান 0 থেকে পরমান বি, বি অ্যানাদার এক্সপ্রেশন। আমরা মনে করি একে এভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ এর প্রকাশ করা যায় দুই উপায়ে, এটা আমরা ধরে নিচ্ছি, কিন্তু আসলে প্রমাণ করে দেখবো যে আমরা সেটা এক উপায়ে প্রমাণ করা যায়। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে দেন কিউ বি প্লাস আর ইকুয়াল টু এ ইকুয়াল টু কিউ ওয়ান বি প্লাস আর ওয়ান, এটি লিখা যায়, যেখানে 0 লেস অর ইকুয়াল আর ওয়ান মাইনাস আর আর পরমান লেস দেন পরমান বি, এটি আমরা লিখতে পারি। একটা উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি, যেমন 5 আছে আমাদের 0 থেকে 7 মধ্যে, যদি 5 অবস্থান করে, 3 যদি 0 থেকে 7 মধ্যে অবস্থান করে, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে তাদের যে পরমাণুটা এলো, সেই যে সংখ্যাটা আমরা পাবো সেটাও কিন্তু 0 থেকে 7 মধ্যে অবস্থান করে, সেটা কারণ বিয়োগ করলে তো সেটা আরো ছোট হয়ে যাবে। আরও আমাদের অবস্থান করতেছে 0 থেকে বি এর পরমাণুর মধ্যে আর ওয়ানও অবস্থান করে, তাহলে যদি আমরা আর ওয়ান থেকে আর বিয়োগ করি,
তাহলে সেটি আরো ছোট হয়ে যাবে, সেটা অবশ্যই অবস্থান করবে। এটি আমরা এই রিলেশনটা লিখতে পারি। তাহলে এখান থেকে পরে আমরা পাই এই যে এই দুইটা যেহেতু সমান, এখান থেকে কিউ মাইনাস কিউ ওয়ান ইন্টু বি আর আর ওয়ান মাইনাস আর এটা লিখে যায়। এবার পরমাণু ব্যবহার করলে আমরা এটা পাচ্ছি, এটার উপর পরমাণু, এটার উপর পরমাণু হবে, এটার উপর পরমাণু। তাহলে আর ওয়ান মাইনাস আর পরমাণু হলো, কিন্তু আমরা জানি আর ওয়ান মাইনাস আর এর পরমাণুটা বি এর পরমাণুর চেয়ে ছোট, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। পরে এটা বাদ দিয়ে আমরা এই পাশের সাথে সম্পর্কটা নিতে পারি, কিউ মাইনাস কিউ ওয়ান ইন্টু পরমাণু কিউ মাইনাস কিউ ওয়ান ইন্টু পরমাণু বি লেস দেন পরমাণু বি দ্বারা ভাগ দিলে আমরা এটা পাই। এখন দুটি সংখ্যার বিয়োগফলের পরমাণুটা 0 এর চেয়ে ছোট হবে, 1 এর চেয়ে ছোট হবে। আবার এই কিউ এবং কিউ ওয়ান দুইটাই কিন্তু ইন্টিজার। তাহলে দুটি, এটা কখন সম্ভব হবে? এটা সম্ভব হবে যদি তাদের মান 0 হয়, অর্থাৎ তারা যদি পরস্পর সমান হয়, কিউ মাইনাস কিউ ওয়ান এর মান যদি 0 হয়। তাহলে সিন্স কিউ ওয়ান আর ইন্টিজার, সো দ্য রিলেশন হোল্ডস অনলি হোয়েন কিউ মাইনাস কিউ ওয়ান ইকুয়াল টু 0, অর্থাৎ কিউ আর কিউ ওয়ান যদি সমান হয় তাহলে মাত্র এই রিলেশনটা সত্য হবে। তাইলে আমরা এখান থেকে কিউ আর কিউ ওয়ান সমান পেয়ে গেলাম। কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে আর এবং আর ওয়ান আমাদের সমান হয়ে যাবে। হ্যান্স কিউ অ্যান্ড আর আর ইউনিক। তাহলে কিউ এবং আর হচ্ছে আমাদের ইউনিক, অর্থাৎ এ বি যদি দুটি ইন্টিজার হয়, একে আমরা কিউ বি প্লাস আর আকারে এককভাবে প্রকাশ করতে পারবো। এটি আমাদের প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী একটি সংখ্যা যাচ্ছি, সেটি হচ্ছে, এবং এখানে প্রমাণও আছে, স্টেট এন্ড প্রুভ দ্য ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইন জেড। পূর্ণ সংখ্যার জন্য আমরা ইউক্লিডের অ্যালগরিদমটা প্রমাণ করব, বর্ণনা করব এবং প্রমাণ করব। প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, স্টেট এন্ড প্রুভ দ্য ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইন জেড টু ফাইন্ড দ্য জিসিডি অফ টু পজিটিভ ইন্টিজার্স। তারপরে হচ্ছে শো দ্যাট দ্য লাস্ট নন জিরো রিমাইন্ডার অবটেন ইন দিস প্রসেস ইজ দ্য জিসিডি অফ টু ইন্টিজার্স। তাহলে এটা একটা ডিভিশন প্রসেস, এটা একটা ভাগ প্রক্রিয়া, এটাকে ইউক্লিডসের ভাগ প্রক্রিয়া বলা হয়। ইউক্লিডস একজন ম্যাথমেটিশিয়ান, তার নাম অনুসারে এই নামটা দেওয়া হয়েছে। তাহলে এই ভাগ প্রক্রিয়ার সর্বশেষ যে লাস্ট নন জিরো রিমাইন্ডার, অর্থাৎ ভাগশেষ, যে সর্বশেষ যে ভাগশেষ হবে এই ভাগ প্রক্রিয়ার সর্বশেষ যেটা ভাগশেষ হবে সেটাই হচ্ছে সংখ্যা দুইটা জিসিডি। অর্থাৎ দুইটা সংখ্যা নিয়ে আমরা এটা ভাগ প্রক্রিয়াটা দেখাবো। আর এই সংখ্যা দুইটার ভাগ প্রক্রিয়ার সর্বশেষ যে ভাগশেষ হবে সেটি হবে তাদের জিসিডি, এটি আমরা প্রমাণ করে দেখাবো। অথবা প্রশ্নটা এরকম হতে পারে, স্টুডেন্ট প্রুভ দ্য ডিভিশন অ্যালগরিদম ইন জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যায় ডিভিশন অ্যালগরিদমটা আমরা বর্ণনা সহ প্রমাণ করতে পারবো। প্রথমে আমরা বর্ণনাটা দিচ্ছি। Let A be two positive integers with B does not divide A, অর্থাৎ B not divides A, অর্থাৎ A B হলো দুইটা পজিটিভ ইন্টিজার যেখানে B দ্বারা A বিভাজ্য নয়। এটা দ্বারা বোঝা, যদি B খাড়া টানটা যদি শুধু থাকতো তাহলে B divides A, অর্থাৎ B দ্বারা A বিভাজ্য বোঝাইতো, এখন বোঝাচ্ছে নট ডিভাইজ, মানে বিভাজ্য নয়, not divisible. If the following repeating division process holds, then AB equal to RK. যদি নিচে আমরা একটা ডিভিশন প্রসেস দেখাবো, সেটা যদি হোল্ড করে অর্থাৎ সত্য হয়, তাহলে এটা এবি ফার্স্ট ব্র্যাকেট দিলে প্রকাশ করলে এটাকে গসাগু বলে, এবি এর গসাগু হবে RK। দ্য ডিভিশন প্রসেস ইজ এজ, এইভাবে আমরা ডিভিশন প্রসেসটা নিচে দেখাচ্ছি। সেটা হচ্ছে, একে আমরা, যেহেতু আমরা আগের উপপাদ্য জানলাম, যদি এ বি দুইটা ইন্টিজার হয় তাহলে একে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এ সমান কিউ বি প্লাস আর, এভাবে প্রকাশ করা যায়। তাহলে এখনো আমরা একে কিউ ওয়ান বি প্লাস আর ওয়ান এভাবে প্রকাশ করতে পারলাম। এখানে কিউর জায়গায় কিউ ওয়ান এবং আর এর জায়গায় আমরা আর ওয়ান ব্যবহার করছি। তাহলে এখানে আর ওয়ান এর মানটা 0 থেকে বি এর চেয়ে মধ্যে হবে, অর্থাৎ একে আমরা এভাবে ভাগ করে দেখাইলাম। এটা একটা ভাগ প্রক্রিয়া, বাহ্য সমান বাচক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই আকারে আমরা এটা লিখতে পারি, সেভাবে আমরা এটা প্রকাশ করলাম। এখন এখানে এই জায়গায় আমাদের বাচক হচ্ছে, এখানে আমাদের বাচক হচ্ছে বি, অর্থাৎ আমরা প্রথমে এটাকে বি দ্বারা ভাগ করলাম। বি দ্বারা ভাগ করার পরে এবার বি কে আমরা আবার ভাগ করব। বি কে কি দিয়ে ভাগ করব? আগে প্রথম ভাগের প্রক্রিয়া যেটা ভাগশেষ ছিল সেটা দিয়ে আমরা এখন ভাগ করব। সেটা দিয়ে আমরা ভাগ করলে আমরা পাচ্ছি বি সমান কিউ টু ইন্টু আর ওয়ান, আর ওয়ান দিয়ে আমরা ভাগ করবো, তাহলে মনে করি ভাগফলটা হলো কিউ টু, আর সাথে আর টু হলো আমাদের ভাগশেষ। অর্থাৎ ভাগশেষ একটা পাবো আমরা, সেই ভাগশেষটাকে আমরা আর টু ধরে নিলাম, যেখানে আর টুর মান 0 থেকে আর ওয়ানের মধ্যে। একইভাবে এবার আমরা আর ওয়ানকে, এখানে যেটা ভাজক সেই ভাজকটাকে আমরা আবার ভাগ করব উপরের, মানে আগের ধাপে যেটা বাক্সেস পেয়েছি সেই বাক্সেস দিয়ে আমরা ভাগ করব। এভাবে আমরা ভাগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারি। তাহলে কিউ থ্রি ইন্টু আর টু প্লাস আর থ্রি, যেখানে আর থ্রিটা 0 থেকে আর টুর মধ্যে, এটা যদি আমরা কন্টিনিউ করে যাই, তাহলে এখানে আর ওয়ান হলে এখানে কিউ থ্রি, অর্থাৎ 2 বেশি, এখানে যে সাফিক্স যেটা এখানে তার চেয়ে 2 বেশি, তো এখানে আমরা আর কে মাইনাস টু নিলাম। তা আর কে হলে কিউর সাথে হবে
এটার সাথে এখানে যতটুকু সাফিক্স আছে তার সাথে 2 যোগ, তাহলে k - 2 এর সাথে 2 যোগ করলে k হবে। আর r1 এখানে হলো r2, এখানে r2 যেহেতু হয় তার মানে এক বেশি, সাফিক্স এক বেশি, তাহলে এখানে হবে rk - 2, সেটার সাথে 1 যোগ করলে rk - 1 হবে, প্লাস এটা হবে rk, অর্থাৎ 1 এখানে আছে r3, তাহলে 2 যোগ হবে এখানে, অর্থাৎ এটার সাথে 2 যোগ করলে rk। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা কন্টিনিউ করে এভাবে লিখতে পারি। কিভাবে লিখলাম, এখানে rk - 2 একটা সাফিক্স নিলাম, তাহলে এখানে যে সাফিক্সটা থাকবে এখানে q এর সাথে হবে তার সাথে 2 যোগ 2 বেশি, এখানে হবে 1 বেশি, আর এখানে সমানই হবে, সমান মানে 2 বেশি হবে, যেখানে r এর অবস্থানটা হবে 0 থেকে rk - 1 এর মধ্যে। তাহলে এইবার আমরা rk - 1 সমান কত লিখতে পারি, সমান হলো qk প্লাস 1, এখানে যত থাকবে তার সাথে এখানে 2 যোগ হবে, তাহলে k - 1 এর সাথে 2 যোগ করলে k প্লাস 1, আর এটা rk 1 বেশি হবে, প্লাস rk প্লাস 1, এটা আমাদের থাকলো। এখন আমরা যেহেতু এখানে ভাগ করেছিলাম, প্রথমে আমরা ভাগশেষ পেয়েছি r1, তারপরে আমরা ভাগশেষ পেয়েছি r2, তারপরে পেয়েছি কত r3, এভাবে rk প্লাস 1, তাহলে এই ভাগশেষগুলি ক্রমান্বয়ে কিন্তু কমতেছে। r1 হচ্ছে r2 আরো ছোট, r2 হচ্ছে r3 আরো ছোট, তার মানে ক্রমান্বয়ে r1 r2 r3 এগুলি ডিক্রিজিং, অর্থাৎ নিচের দিকে নামতেছে, কমতেছে। ভাগশেষগুলি এভাবে কমতে কমতে একটা পর্যায়ে আমরা যখন এই ভাগ প্রক্রিয়াটা কন্টিনিউ করবো, একটা পর্যায়ে এসে আমরা দেখবো যে ভাগশেষটা 0 হয়ে গেছে। চাইলে আমরা ধরে নিই যে rk প্লাস 1 আমাদের 0 হয়ে যাবে, তাহলে এটি একটি ভাগ প্রক্রিয়া। তাহলে এগুলি এই পাশে আমরা যেগুলি লিখলাম সেগুলি হলো রিমাইন্ডার বা ভাগশেষ। আমরা এটা পাচ্ছি সর্বশেষ ভাগশেষ, যেটা কিন্তু 0। তাহলে আমাদের বলা হচ্ছে নন জিরো ভাগশেষ, যেটা নন জিরো হবে, তাহলে এটা তো 0 হয়ে গেল, তাহলে এই ভাগশেষগুলির মধ্যে সর্বশেষ নন জিরো ভাগশেষ, অর্থাৎ লাস্ট নন জিরো ভাগশেষ, নন জিরো ডিভাইজার রিমাইন্ডার, তাহলে এটা হবে আমাদের rk। তাহলে এখানে এই প্রক্রিয়াটার মধ্যে rk যেটা পাবো সেটাকে বলা হবে আমাদের GCD. তাহলে this division process to find the GCD of two positive integers is known as Euclid's algorithm. এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে ইউক্লিডের অ্যালগরিদম। Here rk is the last non-zero remainder in this process. এই প্রসেসে rk টা হবে নন-জিরো রিমাইন্ডার, এটাও রিমাইন্ডার, কিন্তু এটা তো জিরো রিমাইন্ডার, তাহলে লাস্ট নন-জিরো রিমাইন্ডার হলো rk। তাহলে এই rk কে বলা হবে তাদের GCD, সংখ্যা দুটো GCD, a আর b এর GCD। এখন আমরা প্রমাণ করে দেখব যে হ্যাঁ এটাই GCD কিনা। সিন্স r1 r2 rk আর ডিক্রিজিং, যেহেতু এগুলি ক্রমান্বয়ে মানের অধক্রমে যাচ্ছে, অর্থাৎ অধক্রমে যাওয়া মানে কি ক্রমান্বয়ে মানগুলি ক্রমান্বয়ে কমতেছে, r1 থেকে r2 আরো কমতেছে, r3 থেকে r2 r3 এইভাবে rk পর্যন্ত এগুলি ক্রমান্বয়ে কমতেছে। এন্ড নন নেগেটিভ ইন্টিজার্স, এবং এগুলি সবাই বাক্সেটগুলি নন নেগেটিভ, 0 থেকে বড়, সবগুলি আমাদের 0 থেকে বড়, তার মানে এগুলি নন নেগেটিভ, হয়তো লাস্টেরটা 0 হয়ে যেতে পারে। সো এট এ স্টেজ rk প্লাস 1 উইল বি 0, একটা স্টেজে ভাগটা প্রক্রিয়াটা আমরা কন্টিনিউ করে গেলে একটা পর্যায়ে আমরা 0 পাবো। দ্য লাস্ট রিলেশন শোজ দ্যাট rk ডিভাইডস rk মাইনাস 1, লাস্টের যে রিলেশন এটা, rk প্লাস 1 তো 0, এটা 0, তাহলে এখান থেকে এই রিলেশন থেকে কি বোঝা যায়, এটার কোনো ভাগশেষ নাই, তার মানে এখানে ভাগ দিচ্ছি আমরা rk দিয়ে, কাকে ভাগ করতেছি, rk মাইনাস 1 কে, আর ভাগফলটা হচ্ছে আমাদের q k প্লাস 1। তাহলে আর যদি ভাগশেষটা 0 হয়ে যায়, তাহলে rk দ্বারা এটা rk মাইনাস 1টা বিভাজ্য, অর্থাৎ rk ডিভাইডস rk মাইনাস 1। তাহলে আমরা এটা বলতে rk মাইনাস rk মাইনাস 1, অর্থাৎ rk দ্বারা rk মাইনাস 1টা বিভাজ্য। তাহলে সর্বশেষ রিলেশন আমাদেরকে দেখাচ্ছে যে rk দ্বারা rk মাইনাস 1 বিভাজ্য। দ্য নেক্সট লাস্ট রিলেশন শোজ দ্যাট rk দ্বারা rk মাইনাস 2 বিভাজ্য। নেক্সট টু লাস্ট বলতে আমাদের এই রিলেশনটা, নেক্সট টু লাস্ট মানে লাস্টের নেক্সট, অর্থাৎ উপর লাস্টের দিক থেকে পরবর্তীটা, তাহলে এটা এই রিলেশনটা আমাদেরকে শো করতেছে কি rk ডিভাইডস rk মাইনাস 2, rk দ্বারা rk মাইনাস 2 বিভাজ্য। কিভাবে বিভাজ্য, আমরা এখানে দেখলাম যে rk দ্বারা rk মাইনাস 1 বিভাজ্য, তাহলে rk মাইনাস 1 rk দ্বারা বিভাজ্য, rk তো rk দ্বারা বিভাজ্য আছেই, যে কোনো সংখ্যা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে rk তো rk দ্বারা বিভাজ্য আছে, rk মাইনাস 1 rk দ্বারা বিভাজ্য, তাহলে ডান পক্ষটা আমাদের rk দ্বারা বিভাজ্য, ডান পক্ষটা আমরা এটা বলতে পারি rk দ্বারা বিভাজ্য, মানে এটা তো বিভাজ্য, এটাও বিভাজ্য, এটা আমরা এখানে দেখলাম, তাহলে ডান পক্ষটা rk দ্বারা বিভাজ্য, তাহলে যেহেতু ডান পক্ষ বাম পক্ষ সমান, তাহলে আমরা এটা বলতে পারি বাম পক্ষটা rk দ্বারা বিভাজ্য, তাহলে এখানে rk দ্বারা rk মাইনাস 2 বিভাজ্য। দাস বাই ইন্ডাকশন, এখন আমরা যদি ক্রমান্বয়ে উপরের দিকে উঠি, আরোহ পদ্ধতিতে আমরা যদি উপরে উঠি, উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি rk ডিভাইডস ইচ ri, প্রত্যেকটা ri কে rk ভাগ করে বিভাজ্য হয়। দিস ইমপ্লাইজ দ্যাট rk ডিভাইডস a এন্ড rk ডিভাইডস b, এটা থেকে ইমপ্লাই করতেছে বা বোঝাচ্ছে যে rk দ্বারা a বিভাজ্য, rk দ্বারা b বিভাজ্য। হ্যান্স rk ইজ দ্য গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার, তাহলে গ্রেটেস্ট দ্যাট ডিভাইডস বোথ a এন্ড b, তাহলে rk টা হচ্ছে বড়, যেহেতু rk টা আমাদের বড়,
ডিভিজন মানে যেটা দ্বারা বিভাজ্য, তো উভয় সংখ্যা বিভাজ্য এরকম একটা সংখ্যা আমরা পাচ্ছি আর কে। আর যেহেতু উভয়ের মধ্যে আছে সেজন্য এটাই হবে আমাদের গসাগু, অর্থাৎ আর কে এ বি এর গসাগু হবে কত, আর কে। তাহলে প্রমাণ হয়ে গেল। এখন আর পরে যে প্রমাণটা পাচ্ছি সেটা হচ্ছে লেট এ বি ইকুয়াল টু ডি, অর্থাৎ এ বি এর গসাগু যদি ডি হয়, দেন দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স এক্স ওয়াই সাচ দ্যাট এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু ডি। তাহলে আমরা এক্স প্লাস বি ওয়াই অর্থাৎ সংখ্যা দুইটার সাথে আমরা একটা এক্স গুণ করলে এবং আরেকটা বি এর সাথে যদি ওয়াই গুণ করি, তাহলে এটাকে ডি কে এভাবে আমরা প্রকাশ করি এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু ডি, অর্থাৎ গসাগুকে সংখ্যা দুইটার যোগাশ্রের সমষ্টিরূপে প্রকাশ করা। এটা এখানে বোঝাচ্ছে। অথবা প্রশ্নটা এভাবে হইতে পারে, প্রুভ দ্যাট দ্য জিসিডি অফ ইন্টিজার্স এ বি ইজ এক্সপ্রেসিবল, প্রকাশযোগ্য অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ, লিনিয়ার কম্বিনেশন মানে যোগাশ্রের সমষ্টিরূপে অফ এ বি, এ বি এর লিনিয়ার কম্বিনেশন রূপে প্রকাশ করা যাবে উইথ ইন্টিগ্রাল মাল্টিপ্লায়ার্স এক্স অ্যান্ড ওয়াই। এক্স অ্যান্ড ওয়াই হলো আমাদের ইন্টিগ্রাল মাল্টিপ্লায়ার্স, অর্থাৎ এক্স আর ওয়াই এখানে এ আর বি এর সাথে গুণ থাকবে, গুণ করে আমরা এভাবে লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করব। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে এ বি এর গসাগু হচ্ছে আর কে, যদিও এ বি এর গসাগু এখানে ডি বলা আছে, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এ বি এর গসাগু আর কে। দেন বাই ইউক্লিডস অ্যালগরিদম, তাহলে ইউক্লিডস অ্যালগরিদম থেকে আমরা কি পাচ্ছি, এই জিনিসটা আমরা একটু আগে ইউক্লিডস অ্যালগরিদম ভাগ করছি, এবং আর কেটা হলো গসাগু এই সিস্টেমের লাস্ট নন জিরো রিমাইন্ডার, কাজে এটা গসাগু আমরা এই প্রক্রিয়াটা থেকে আমরা পাই, এই ইউক্লিডস এর ভাগ প্রক্রিয়াটা আমরা পাই। এখন আমরা এ কে লিখতে পারি এ ইকুয়াল টু হলো আমাদের কিউ ওয়ান বি প্লাস আর ওয়ান। এখান থেকে যদি আমরা আর ওয়ান লিখি, আর ওয়ান ইকুয়াল টু এ মাইনাস কিউ ওয়ান বি, তাহলে আর ওয়ান ইকুয়াল টু এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান, অর্থাৎ এখানে এক্স ওয়ানকে আমরা ওয়ান ধরলাম আর মাইনাস কিউ ওয়ানকে আমরা ধরলাম কত, ওয়াই ওয়ান। তাহলে সংখ্যাটাকে আমরা এ এক্স প্লাস বি ওয়াই আকারে সাজাতে পারলাম, অর্থাৎ আর ওয়ান ইকুয়াল টু এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান, এটা লিখে গেল। আমরা যদি এবার আর টু কে প্রকাশ করি, তাহলে প্রথমে বি এর মান হচ্ছে আমাদের কিউ টু ইন্টু আর ওয়ান প্লাস আর টু, তাহলে এখান থেকে আর টু এর মান হলো বি মাইনাস কিউ টু ইন্টু আর ওয়ান, বি মাইনাস কিউ টু ইন্টু আর ওয়ান এর মান আমরা আগের স্টেজে পেয়েছি, সেখানে হলো এ মাইনাস কিউ ওয়ান ইন্টু বি। তাহলে এখানে আমরা গুণ করে নিলে প্রথমে পাবো এ মাইনাস এ কিউ টু, আর বি থাকবে এখানে মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে কিউ ওয়ান ইন্টু বি, কিউ ওয়ান কিউ টু ইন্টু বি গুণ করলে, তাহলে বি কমন নিলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কিউ ওয়ান কিউ টু ইন্টু বি। তাহলে এ মাইনাস এ কিউ টু প্লাস বি ইন্টু ওয়ান প্লাস কিউ ওয়ান ইন্টু কিউ টু, এটা হচ্ছে আমাদের আর টু এর মান। এখন এটাকে যদি আমরা এ মাইনাস কিউ টু কে যদি আমরা এক্স টু ধরি, আর ওয়ান প্লাস কিউ ওয়ান ইন্টু কিউ টু কে যদি আমরা ওয়াই টু ধরি, তাহলে আমরা আর টু কে এইভাবে প্রকাশ করতে পারি। একইভাবে আমরা আর থ্রি কে এইভাবে প্রকাশ করা যাবে, আর ফোর কে এইভাবে প্রকাশ করা যাবে, বা আর কে কে আমরা এ এক্স কে প্লাস ওয়াই কে আকারে প্রকাশ করতে পারি। তাহলে এখানে এক্স কে যদি আমরা আবার এক্স ধরি, ওয়াই কে ওয়াই ধরি, আমরা জেনারেলাইজ করে ফেলি, তাহলে এখানে এ এক্স প্লাস বি ওয়াই আকারে লিখলাম। তাহলে আর কে আমরা লিখলাম এ এক্স প্লাস বি ওয়াই, যেখানে আর কের পরিচয়টাকে আমরা শুরুতে বলে গেছি, আর কেটা হচ্ছে কার গসাগু, এ আর বি এর গসাগু। তাহলে এ আর বি এর গসাগুকে আমরা গসাগুকে এ এক্স প্লাস বি ওয়াই লিখতে পারি, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে এ আর বি এর গসাগু হলো ডি, তাহলে আর কেটা হবে ডি এর জায়গায় বসবে, অর্থাৎ ডি সমান আমরা লিখতে পারি এ এক্স প্লাস বি ওয়াই। এক্স ওয়াই আমাদের ইন্টিজার মাল্টিপ্লায়ার্স আমাদের বলা হয়েছে, যেহেতু এ বি এর গসাগুটা ডি, তাহলে এখানে আর কেউ এ বি এর গসাগু, তাহলে গসাগুর জায়গায় আমরা গসাগুটা রিপ্লেস করলাম, সুতরাং ডি সমান হলো আমাদের এটা। তার মানে এটা বোঝা গেল যে ডি কে দুইটা সংখ্যার গসাগুকে তাদের যোগাশ্রের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। এটি এখানে প্রমাণ হয়ে গেল। এখন আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এক্সপ্রেস দ্য জিসিডি অফ 1769 অর্থাৎ 1769 আর 2378, এই যে দুইটা সংখ্যা অ্যাজ অ্যান ইন্টিগ্রাল লিনিয়ার কম্বিনেশন অফ দিস নাম্বারস। প্রথমে এদের আমরা জিসিডিটা বের করব, তারপর জিসিডি কে তাদের সংখ্যা দুইটার যোগাশ্রের সমষ্টি প্রকাশ করব। যেমন এখানে আমরা এ আর বি দুইটা সংখ্যার জিসিডি হলো ডি, ও ডি কে আমরা তাদের যোগাশ্রের সমষ্টি হিসেবে প্রকাশ করলাম। তাহলে ঠিক এইভাবে আমরা এই সংখ্যা দুইটার প্রথমে গসাগু নির্ণয় করব, তারপরে সংখ্যা দুইটার গসাগুকে তাদের যোগাশ্রের সমষ্টি রূপে প্রকাশ করব। বাই সিম্পল ও ট্রেডিশনাল ডিভিশন প্রসেস, আমরা যদি নিচের ক্লাসে তোমরা প্রাইমারি লেভেলে গসাগু নির্ণয় করেছো, ট্রেডিশনাল ডিভিশন প্রসেস একটা প্রচলিত ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করছে, সেই ভাগ প্রক্রিয়াটা প্রথমে আমরা দেখাই। কিন্তু আমরা এখন যেহেতু অনার্স ফোর্থ ইয়ারের ক্লাস নিচ্ছি, কাজে এই ক্ষেত্রে আমরা কিন্তু সাধারণ ভাগ প্রক্রিয়াটা আমরা এখানে প্রথমবার বোঝানোর জন্য দেখাচ্ছি, কিন্তু পরবর্তীবারে আমরা এখানে ইউক্লিডস ডিভিশন প্রসেসটা ব্যবহার করব। এখানে আমরা আর সাধারণ ডিভিশন যে ভাগ প্রক্রিয়াটা সেটি পরবর্তীতে আমরা ব্যবহার করব না, প্রথমবার আমরা তোমাদের বোঝানোর জন্য আলোচনা করছি। তাহলে এই যে যদি দুই সংখ্যার গসাগু নির্ণয় করতে বলে, তাহলে নিচের ক্লাসে এইভাবে তোমরা নির্ণয় করেছো, ভাগ করে 1769 দিয়ে আমরা 2378 ভাগ দিলাম, প্রথমে একবার গেল, যা থাকে বাক্সেস থাকে 609 দিয়ে বাক্সেস দিয়ে আমরা আবার 1769 ভাগ দিলাম, দুইবার গেল,
তারপর থাকে 551, এটাকে আমরা আবার ভাগ দিলাম। ভাগ দিলে 58 আমাদের থাকে ভাগশেষ। আমরা আবার এই 58 দিয়ে আমরা 551 কে ভাগ দেব। 9 বার যাচ্ছে, তাহলে এখানে থাকলো ভাগশেষ থাকে 29। 29 দুগুণে 58, আমাদের ভাগশেষ হলো 0। তাহলে এটা হচ্ছে ভাগশেষ, এটাও ভাগশেষ। এটাই আমাদের এই যে ভাগশেষগুলির পরে আবার ভাজক হচ্ছে। তাহলে এখানে সর্বশেষ এটা তো 0 ভাগশেষ, তাহলে সর্বশেষ নন জিরো ভাগশেষ হলো 29। তাহলে আমাদের গসাগু কত হবে? 29। এটি তোমরা নিচের ক্লাস থেকে জানো। তাহলে আমাদের এই যে 1769 এবং 2378 এদের এই সংখ্যা দুইটার গসাগু কত? 29। এটা আমরা সাধারণ ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলাম বা প্রচলিত ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলাম, যেটি তোমরা নিচের ক্লাসে এইভাবে গসাগু নির্ণয় করেছো। কিন্তু আমরা এখন এই প্রক্রিয়াটা এটা বোঝানোর জন্য দেখানো হয়েছে, কিন্তু আমরা এই প্রক্রিয়াটা অনুসরণ করব না। আমরা এখন যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ইউক্লিডস ডিভিশন প্রসেস। তোমরা ইউক্লিডস ডিভিশন প্রসেস এখন জানলা। তাহলে বাই ইউক্লিডস ডিভিশন প্রসেস আমরা 2378 আর 1769 এই দুইটা সংখ্যা। তাহলে আমরা জানি যে এ আর বি যদি দুইটা সংখ্যা হয়, তাহলে এ কে লেখা যায় বি কিউ প্লাস আর, এ আকারে আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ বাহ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এ আকারে লেখা যায়। তাহলে 2378 যদি একটা সংখ্যা হয় আর 1769 দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই, একবার ভাগ যাবে। তাহলে 1 ইন্টু 1769 আর যেটা ভাগশেষ থাকে এটা আমরা বাইর করে ফেলবো। আমরা যদিও ক্যালকুলেটরের সাহায্য নিব এখানে। তাহলে 609 আমাদের থাকলো ভাগশেষ। এবার আমরা 1769-কে 609 দিয়ে ভাগ দেব। তাহলে এটা দুইবার যাবে আর ভাগশেষ থাকবে 551। তিনবার কিন্তু যাবে না, তোমরা ভাগ করে দেখবে, তিনবার কিন্তু যাবে না, কাজে দুইবার যাবে আর বাকিটা আমাদের ভাগশেষ। এরপর আমরা 609-কে এখন ভাগ দেব। 551 দিয়ে ভাগ দিলে একবার যাবে, বাকিটা আমাদের ভাগশেষ। আর 551-কে যদি আমরা এবার 58 দিয়ে ভাগ দিই, তাহলে 9 বার যাবে, বাকিটা হচ্ছে আমাদের ভাগশেষ। আর 58-কে আমরা 29 দ্বারা ভাগ দিয়ে দুইবারে শেষ, তার মানে ভাগশেষ এখানে হচ্ছে 0। কিন্তু সর্বশেষ ভাগশেষ যেটা, এগুলি প্রত্যেকটাই ভাগশেষ, কিন্তু লাস্ট নন জিরো ভাগশেষ হচ্ছে আমাদের এটা 29। তাহলে আমাদের 29 হচ্ছে আমাদের গসাগু। তাহলে এই প্রক্রিয়া আমাদের যেটা গসাগু সেটি হচ্ছে কত? 29। আমরা এই যে এটা হচ্ছে আমাদের সাধারণ ভাগশেষ, সাধারণ ভাগ প্রক্রিয়া, এটি আমরা এখানে দেখাইলাম। এটা এবারও তোমাদের এটা আমরা আগে যেটা দেখাচ্ছিলাম সেটাই এই পাতা নিয়ে এসে আমরা দেখালাম। তাহলে এখানে এই যে ভাগ করলে আমাদের সর্বশেষ ভাগশেষ হচ্ছে কত? 29। তাহলে 29 হবে আমাদের গসাগু। এখন আমরা গসাগুকে সংখ্যা দুইটা যোগশ্রী সমাসরূপে প্রকাশ করব। অর্থাৎ আমরা ডি সমান এক্স প্লাস বি ওয়াই আকারে দেখাবো। ডি হচ্ছে গসাগু, তাহলে এখানে গসাগু হচ্ছে ডি এর জায়গায় 29, তাহলে এটাকে আমরা এক্স প্লাস বি ওয়াই আকারে দেখাবো। প্রথমে 29-কে আমরা এখান থেকে যদি শুরু করি, 29 সমান কত? 551 বিয়োগ 9 গুণ 558। এই যে ভাগশেষটাকে, এগুলিকে আমরা প্রকাশ করব গসাগু আকারে এদের সাহায্য নিয়ে। প্রথমে 29 যেহেতু গসাগু, 29-কে লেখা যায় কত? 551 মাইনাস 9 ইন্টু 58। এবার 551 থাকবে। এবার আমরা 58-কে ভাঙাবো, অর্থাৎ 58-কে লেখা যাবে 609 বিয়োগ 1 ইন্টু 551। তাহলে 58-কে আমরা এইভাবে লিখতে পারি। তো এই জায়গায় আমরা 551 থাকলো, এই 58-কে ভাঙাই লিখলাম। এখন আমরা যদি 551 এখানে আছে আর এই 9 দ্বারা গুণ করলে এটাও 551-কে গুণ হবে, কিন্তু এটা মাইনাস, এটা মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 551 আছে 9 গুণ, আর এখানে 1 গুণ যোগ করলে আমরা 10 গুণ পাবো। আর 9 দিয়ে এটারে গুণ করলাম, গুণ করে নিলাম। এখন আমরা 58-কে প্রকাশ করছি, প্রথমে 29-কে প্রকাশ করছি যোগাশ্রী সমষ্টি, তারপর 58-কে, তারপর আমরা এখানে 551 সাহায্যে 551-কে এবার আমরা প্রকাশ করে ভেঙে লিখবো। কত লিখতে পারি? 1769 মাইনাস 609 ইন্টু 2 বা 2 ইন্টু 609। এই যে 551-কে আমরা 1769 মাইনাস 2 ইন্টু 609 লিখলাম, আর এটা ঠিক রাখলাম আমরা। এখন এখানে 10 দ্বারা গুণ করে ফেলি, তাহলে এটা 10 গুণ, এটা এখানে হবে 20, 20 আর 9 29 গুণ, এটা 20 গুণ হচ্ছে এখানে মাইনাসের, এটা মাইনাসের, তাহলে মোট 29 গুণ হলো। এবারে আমরা 551 609-কে আমরা এবার ভেঙে লিখবো। তাহলে এবার এটা ঠিক রাখলাম, এখানে 609-কে আমরা আবার ভেঙে লিখতে পারি। কত দেখানো যায়? 2378 মাইনাস 1 গুণ 1769। পরে 29 দিয়ে গুণ করে, 29 দিয়ে গুণ করলে এটা 29 গুণ হবে। আর এখানে কিন্তু 1769-এর 29 গুণ, এটা প্লাস হয়ে যাবে। আর এখানে আছে 10 গুণ, মোট 39 গুণ। অর্থাৎ আমরা 1769-কে 39 দ্বারা গুণ আর 2378-কে মাইনাস 29 দ্বারা গুণ করে যদি আমরা সরল করি, তাহলে কত হয়? 19। তাহলে সংখ্যা দুইটা আমাদের কিন্তু চলে আসছে। সংখ্যা দুইটা ছিল 1769 আর 2378। তাহলে এদেরকে আমরা ইন্টিগ্রাল মাল্টিপ্লায়ার অর্থাৎ এক্স আর ওয়াই দ্বারা গুণ করছি। এখানে 39 আর এখানে মাইনাস 29 দ্বারা গুণ করে সরল করলে আমরা 29 পাচ্ছি। তাহলে এটাই আমাদের যোগাশ্রী সমাবেশ হয়ে গেল। অর্থাৎ 29-কে আমরা এইভাবে প্রকাশ করা হয়ে গেল এক্স প্লাস বিওয়াই আকার। ডি ইকুয়াল টু এক্স প্লাস বিওয়াই আকারে আমরা প্রকাশ করে ফেললাম। যে এই আকারটাকে বলা হয় যোগাশ্রী সমাবেশের আকার। আশা করি বুঝতে পেরেছো। এভাবে আমরা পরবর্তী যে অঙ্কটি সেটাও করতে পারবা। এটা আরো ছোট সংখ্যা 171 আর 561।
এই সংখ্যা দুইটার গসাগু নির্ণয় করবো এবং গসাগুকে সংখ্যা দুইটার যোগাযোগ সমষ্টি রূপে প্রকাশ করব। এবার আমরা সরাসরি ইউক্লিডস পদ্ধতি ব্যবহার করলাম। আমাদের আর সাধারণ যে ভাগ প্রক্রিয়াটা আছে সেটি আর এখানে ব্যবহার করিনি। আমরা সাধারণ ভাগ প্রক্রিয়াটা প্রথমবারে বোঝার জন্য দেখাইছিলাম। এটা না ব্যবহার তোমরা সবসময় ইউক্লিডস অ্যালগরিদমটা ব্যবহার করবে, ইউক্লিডস ডিভিশনটা ব্যবহার করবা। তাহলে 561 এখানে আমাদের বড়। 561 সংখ্যাকে যদি আমরা 171 দিয়ে ভাগ দিই 3 বার ভাগ যাবে, আর বাকিটা আমাদের ভাগশেষ। এবার 171কে আমরা এই ভাগশেষ দ্বারা ভাগ দেবো, অর্থাৎ 48 দ্বারা ভাগ দেবো। ভাগ দিলে 3 বার যাবে, বাকিটা হলো আমাদের ভাগশেষ। এবার 48কে আমরা 27 দ্বারা ভাগ দিলে 27 একবার যাবে, বাকিটা ভাগশেষ। এবার 27কে আমরা 21 দ্বারা ভাগ দিলে একবার যাবে, বাকিটা ভাগশেষ। আর 21কে আমরা যে 6 দ্বারা ভাগ দিই তাহলে 318, অর্থাৎ 3 বার যাবে, আর 3 হলো ভাগশেষ। সর্বশেষ আমরা 6কে 3 দ্বারা ভাগ দিলে বাক্সে বিভাজ্য হয়ে যায় এবং ভাগশেষ এখানে হলো 0, অর্থাৎ 0। তাহলে সর্বশেষ ভাগশেষ হলো নন জিরো, ভাগশেষ হলো 3। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাগশেষ গসাগু হবে 3, অর্থাৎ সংখ্যা দুইটার গসাগু আমরা পাচ্ছি কত? 3। এখন আমরা সেই গসাগুটাকে 3কে তাদের যোগাযোগ সমষ্টি রূপে প্রকাশ করব। তাহলে 3কে কিভাবে লিখবো সেটা প্রথমে লিখতে পারি 21 বিয়োগ 3 গুণ 6। 21 বিয়োগ 3 গুণ 6, পরে আমরা 6কে ভেঙে দেখাবো। এই যে এদিক থেকে আমরা উপরের দিকে উঠবো, 6কে ভাঙাবো, 21কে না 6কে আমরা ভাঙাবো। তাহলে 6কে লেখা যায় কত? 27 বিয়োগ 1 গুণ 21। আমরা লিখলাম, লিখে গুণ করে ফেলতে হবে, গুণ করে সরল যোগ করে নিতে হবে। তাহলে এখানে 21-এর গুণ হলো এটা 3 দ্বারা, -3 দ্বারা এখানে গুণ করলে +3 হয়ে যাবে, অর্থাৎ 3 গুণ 21, অর্থাৎ 21-এর 3 গুণ এখানে, আর এখানে আছে 1 গুণ, মোট 4 গুণ, আর -3 × 21 এটা লিখা যায়। এবার 21কে আমরা ভেঙেছি, এবার 27কে আমরা ভেঙে দেখাবো। তাহলে আমাদের 27 আছে এখানে, না প্রথমে আমরা 6কে ভেঙে দেখেছি, এবার আমরা 21কে ভেঙে দেখাবো। তাহলে 4 × 21, 21কে আমরা ভাঙায় লিখতে পারি 48 বিয়োগ 1 বিয়োগ 1 গুণ 27, আর -3 গুণ 27 তো আছে, পরে গুণ করে সরল করে নিলাম। এখানে 4 গুণ, এটা 27-এর আরো 3 গুণ আছে, মোট 7 গুণ। এখন আমরা 21-এর পরে 27কে ভাঙাবো। তাহলে 48 রেখে 27কে আমরা ভেঙে লিখলাম। 27কে লেখা যায় 171 - 3 গুণ 48, লিখে যায় গুণ করে সরল করে আমরা এটা পাই। এখন 27 আবার 48কে ভাঙাবো। তাহলে এই দুইটার মধ্যে আমরা এখন 48কে ভাঙাই দিয়ে লিখতে পারি 48কে লেখা যায় 561 - 3 গুণ 171, তারপরে গুণ করে সরল করলে আমরা এটা পাচ্ছি। তাহলে এটি হচ্ছে আমাদের যোগাযোগ সমাবেশ। তার মানে 3কে আমরা লিখতে পারি 25 গুণ 561, আর প্লাস -82, অর্থাৎ এটাকে আমরা একসাথে ওয়াই আকারে লিখলাম, আর 171। এটাই হচ্ছে আমাদের 3কে আমরা সংখ্যা দুইটার 561 এবং 171-এর যোগাযোগের সমাবেশকে রূপে প্রকাশ করলাম। আশা করি বোঝা গেছে। ঠিক একইভাবে আমরা express the HCF of 154 and 484, অর্থাৎ এই দুইটা সংখ্যার HCF-কে as the linear combination সংখ্যা দুইটার গসাগু রূপে প্রকাশ করে। তাহলে আগে গসাগু বের করতে হবে, তারপর গসাগু রূপে আমরা প্রকাশ করব। HCF মানে গসাগু, একই কথা। GCD আর HCF আমাদের একই জিনিস। আমরা HCF মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণিতক বা গুণনীয়ক, আর জিসিডিও আমাদের একই জিনিস। তাহলে জিসিডিও বলা যায়, HCF ও বলা যায়। এটার মান আমাদের অ্যান্সার হবে 22। এটা তোমরা নিজেরা করে ফেলবা। আরেকটা হচ্ছে 42,823 এবং 6,409, এই দুইটা সংখ্যার আমরা গসাগু বের করে তাদের যোগাযোগ সমষ্টি হিসেবে প্রকাশ করবো, এবং এটার গসাগু হচ্ছে 17। নিজেরা করে নিবা, এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা কয়টা সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রথমে আছে প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? An integer p is said to be prime if p greater than 1 and p has no positive divisor except 1 in itself. p কে আমরা মৌলিক বলবো, p একটা ইন্টিজার, তাকে আমরা মৌলিক বলবো যদি p 1-এর চেয়ে বড় হয় এবং p এর কোনো যদি ডিভাইজার না থাকে, উৎপাদক না থাকে, 1 এবং ওই সংখ্যা ছাড়া। p যে সংখ্যা, কোনো সংখ্যাকে মৌলিক বলবো যদি সেই 1 এবং ওই সংখ্যা ছাড়া এর কোনো উৎপাদক না থাকে, তাহলে তাকে আমরা মৌলিক বলবো। যেমন ইজি, মানে ফর এক্সাম্পল 2, 3, 5 এভাবে এটসেট্রা দেওয়া আছে, আর প্রাইম, এরা আমাদের প্রাইম সংখ্যা। 2 আমাদের প্রাইম সংখ্যা, কারণ 2 এর 1 আর 2 ছাড়া আর কোনো ডিভিশন নাই। 3 এর ক্ষেত্রে 1 আর 3, 5 এর ক্ষেত্রে 1 আর 5 ছাড়া আর কোনো ডিভিশন নাই, কাজে এরা হচ্ছে আমাদের প্রাইম। এবার আমরা কম্পোজিট নাম্বার কাকে বলে? an integer m greater than 1 is called a composite number. তাহলে প্রাইম হইতে হলে 1 এর চেয়ে বড় হইতে হবে, তার মানে 1 নিজে কিন্তু প্রাইম নয়। তাহলে কম্পোজিট হইতে হলে 1 এর চেয়ে বড় সংখ্যাটা নিতে হবে, অর্থাৎ 1 মৌলিকও না, 1 কম্পোজিটকে কৃত্রিম সংখ্যা বলা হয়। তাহলে 1 মৌলিকও না, 1 কৃত্রিমও না, 1 সংখ্যাটা আলাদা। অনুরূপভাবে 0 একটা সংখ্যা, সেটাও আমাদের আলাদা সংখ্যা। এই দুইটা 0 আর 1, এটা মৌলিকের মধ্যে পড়বে না, কৃত্রিমের মধ্যে পড়বে না, এটাকে আমরা আলাদা সংখ্যা হিসেবে ধরবো। তো an integer m greater than 1 is called a composite number if it is not prime. যদি সংখ্যাটা মৌলিক না হয় তাহলে সেটা কম্পোজিট, মানে কৃত্রিম। তাহলে উদাহরণস্বরূপ 4, 6, 8, 9, 10 ইত্যাদি আমাদের হলো কম্পোজিট নাম্বার। এগুলি প্রত্যেকটা সংখ্যার 1
এবং ওই সংখ্যা ছাড়া আরো অন্যান্য উৎপাদক আছে, যেমন 4 এর ক্ষেত্রে 2 আছে, 6 এর ক্ষেত্রে আছে 3 দুগুণে 6, 4 এর ক্ষেত্রে আমরা এখানে 8 এর ক্ষেত্রে আমরা 4 দুগুণে 8 এরকম পাই, 9 এর ক্ষেত্রে 3 তিরিকা 9 পাচ্ছি। এগুলি আমাদের তাইলে দেখা যাচ্ছে যে 1 এবং ওই সংখ্যা ছাড়া এদের আরো অন্যান্য উৎপাদক আছে, কাজে এরা কম্পোজিট নাম্বার। এবার ডিফাইন কোপ্রাইম আর রিলেটিভলি প্রাইম মানে সহমৌলিক বলতে কি বুঝি? দুইটি ইফ এ বি টু ইন্টিজার্স নট বোথ জিরো, যদি উভয় যদি জিরো না হয় অ্যান্ড এ বি ইকুয়াল টু 1 এবং তাদের গসাগু যদি 1 হয়, দুইটা ইন্টিজারের গসাগু, দুইটা পূর্ণসংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে তাদেরকে আমরা কোপ্রাইম বা রিলেটিভ প্রাইম বলি। যেমন 2 3 এই সংখ্যা দুইটার মধ্যে গসাগু নিলে 1 হবে, 4 5 সংখ্যা দুইটার গসাগু 1 হবে, 4 9 এদেরও গসাগু 1, 5 7 এদেরও গসাগু 1, এটসেট্রা আর কোপ্রাইমস। এগুলি হচ্ছে আমাদের কোপ্রাইম। তাহলে কোপ্রাইমের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে বিশেষ করে 4 এবং 5 কোপ্রাইম হইতে হলে কিন্তু, যেমন এই ক্ষেত্রে কিন্তু সংখ্যা দুইটা মৌলিক, এই ক্ষেত্রে সংখ্যা দুইটা মৌলিক, কিন্তু এখানে দুইটার মধ্যে একটা মৌলিক আর একটা কৃত্রিম সংখ্যা, আর এখানে দুইটাই কৃত্রিম সংখ্যা, কিন্তু তারপরেও সেটা কোপ্রাইম। তাহলে কোপ্রাইম হওয়ার জন্য কিন্তু আমাদের তাদের গসাগু 1 হইতে হবে, তারা প্রাইম হইতে হবে, দুইটাই প্রাইম হইতে হবে এমন নয়। দুইটা সংখ্যার গসাগু 1 হইলেই তাদেরকে কোপ্রাইম বলা যাবে, কিন্তু সংখ্যা দুইটা প্রাইম হতেও পারে, নাও হতে পারে। আমরা এই উদাহরণে দেখলাম যে এখানে একটা প্রাইম আর একটা কম্পোজিট, আর এখানে দুইটাই কম্পোজিট, তারপরে কিন্তু তারা কোপ্রাইম, অর্থাৎ 4 আর 9 এদের 1 ছাড়া আর কোনো গসাগু নেই। তাহলে আশা করি কোপ্রাইম বা সহমৌলিক কাকে বলে সেটা বোঝা গেছে। এবার আমরা আলোচনা করব টুইন প্রাইম মানে জোড় মৌলিক। ইফ পি ইজ এ প্রাইম এন্ড পি প্লাস 2 ইজ অলসো এ প্রাইম, যদি পি যদি প্রাইম হয় এবং তার সাথে 2 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটাও যদি প্রাইম হয়, দেন দ্য পেয়ার পি এন্ড পি প্লাস 2, তাহলে এরকম পি এবং পি প্লাস 2 এরকম দুটো সংখ্যাকে আমরা জোড় মৌলিক বলবো বা টুইন প্রাইম বলবো। যেমন 3 5, 3 আর 5 এর মধ্যে 2 ব্যবধান, 5 7 2 ব্যবধান, 11 13 এরকম 2 ব্যবধান, 17 19 এগুলি 2 ব্যবধান, এরকম সংখ্যাগুলিকে আমরা বলবো কোপ্রাইম। কিন্তু 5 একটা মৌলিক, আমাদের 11 একটা মৌলিক, তা 5 আর 11 একসাথে মিলে আমাদের কোপ্রাইম হবে না, কারণ 5 আর 11 এর মধ্যে ব্যবধান 2 এর চেয়ে বেশি। তাহলে কোনগুলিকে আমরা কোপ্রাইম বলবো সেগুলি এখানে বোঝা গেল। এখন আমরা একটা বিভাজ্যতার একটা সূত্র নিয়ে বা ধর্ম নিয়ে আলোচনা করব। সো দ্যাট ইফ বি ডিভাইডস এ, সি ডিভাইডস এ এন্ড বিসি ইকুয়াল টু 1, যদি বি দ্বারা এ বিভাজ্য হয়, সি দ্বারাও যদি এ বিভাজ্য হয়, আর বি এর সি এর গসাগু যদি 1 হয়, দেন বিসি ইকুয়াল টু বিসি ডিভাইডস এ, তাহলে বিসি এর গুণফল অর্থাৎ বি এর সি এর গুণফল দ্বারা এ বিভাজ্য হবে। তাহলে বি দ্বারা যদি এ বিভাজ্য হয়, সি দ্বারাও এ বিভাজ্য আলাদা আলাদা ভাবে, এবং তাদের গসাগু 1, তাহলে তাদের গুণফল দ্বারাও অর্থাৎ বি এর সি মিলে এ দ্বারা বিভাজ্য হবে, বি এর সি দ্বারা এ বিভাজ্য হবে। আমরা এখন এটি প্রমাণ করব। যেহেতু বি দ্বারা বিভাজ্য এন্ড সি ডিভাইডস এ, অর্থাৎ সি দ্বারা বিভাজ্য, দেন ফর এনি এমএন মানে এমএন বিলংস টু জেড, জেড হলো সেট অফ ইন্টিজার, অর্থাৎ এমএন যে কোনো ইন্টিজার, আমরা এভাবে লিখতে, দেন ফর এনি ইন্টিজার এমএন উই হ্যাভ, তাহলে এমএন যে কোনো ইন্টিজারের জন্য আমরা লিখতে পারি এ কে লেখা যায় বি, যেহেতু বিভাজ্য বি দ্বারা এ বিভাজ্য, তাহলে এ কে লেখা যাবে এটার কোনো বাকশেষ থাকবে না, এই বাহ্য সমান বাচক গুণ ভাগফল যোগ বাকশেষ, এখানে বাকশেষ নাই, কারণ বিভাজ্য হলে তার বাকশেষ থাকে না, তাহলে এ ইকুয়াল টু আমরা বিএম লিখতে পারি। অনুরূপভাবে এ কে আবার এখানে এ ইকুয়াল টু সিএন এভাবে দুই রকমে প্রকাশ করতে পারি, যেহেতু এ দ্বারা বি দ্বারা বিভাজ্য বা সি দ্বারা বিভাজ্য হলে আমরা এভাবে লিখতে পারি 2 নং সমীকরণ। এবার বি আর সির গসাগু 1, তাহলে 1 কে আমরা সংখ্যা দুইটার যোগফলের সমষ্টি হিসেবে প্রকাশ করতে পারবো, অর্থাৎ bx প্লাস সি ওয়াই ইকুয়াল টু কত 1 লিখে যাচ্ছে, 1 হচ্ছে গসাগু, তাহলে গসাগুকে আমরা bx প্লাস সি ওয়াই ইকুয়াল টু 1 হিসেবে প্রকাশ করতে পারি। একটা a দ্বারা গুণ করতে পারি, উভয় দিকে গুণ করলে আমরা এটা পাচ্ছি। এখন a এর মান হলো cn বসালাম প্রথমে, আর এখানে a এর মান আমরা bm বসালাম। বসালে এখান থেকে বিসি কমন নেওয়া যায়, তাহলে nx প্লাস my ইকুয়াল টু a হয়, বা a কে লেখা যায় বিসি ইন্টু nx প্লাস my, তাহলে এটা হলো কি a কে আমরা বিসি ইন্টু এত, তাহলে বিসি দ্বারা বিভাজ্য হবে এটা, যেহেতু এখানে বিসি দ্বারা এটা গুণ আছে আর কোনো বাকশেষ নাই, অর্থাৎ তাহলে বিসি দ্বারা এ বিভাজ্য, এটা থেকে এটা বোঝা যাচ্ছে যে বিসি দ্বারা এ বিভাজ্য, তাহলে এটি প্রমাণ করা হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আমরা পরের প্রমাণটাতে যাই। ইফ পি ইজ এ প্রাইম এন্ড পি ডিভাইডস এ বি, যদি পি যদি প্রাইম হয় এবং পি দ্বারা যদি এ বি বিভাজ্য হয়, দেন পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি, মানে পি দ্বারা হয় এ বিভাজ্য হবে, না হয় বি বিভাজ্য হবে। পি একটা মৌলিক হলে এবং পি দ্বারা এ বি এই গুণফলটাকে যদি ভাগ করা যায়, তবে এদের হয় পি দ্বারা এ বিভাজ্য হবে, না হয় পি দ্বারা বি বিভাজ্য হবে। আমরা এটি প্রমাণ করব। তো গিভেন দ্যাট দেওয়া আছে পি ইজ এ প্রাইম এন্ড পি ডিভাইডস এ বি, পি হচ্ছে একটা মৌলিক সংখ্যা এবং পি দ্বারা এ বি কি ভাগ যায়। লেট আমরা এখন ধরে নিচ্ছি লেট পি ডাজ নট ডিভাইডস বি, অর্থাৎ পি দ্বারা বি বিভাজ্য নয়। তো পি দ্বারা পি মৌলিক আর পি দ্বারা বি বিভাজ্য, যদি একটা মৌলিক সংখ্যা আর একটা বি ধরে নিলাম আমরা কৃত্রিম সংখ্যা,
তাই যদি কৃত্রিম হয় তাহলে তাদের গসাগু কত হবে 1, মৌলিকের সাথে কৃত্রিম নিয়ে গসাগু নিলে কত হবে 1 হবে। সো দেয়ার এক্সিস্টস ইন্টিজার্স এক্স ওয়াই সাচ দ্যাট পি এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এখন পি বি এর গসাগু যদি 1 হয় তাহলে 1 কে আমরা গসাগুকে সংখ্যা দুইটা যোগ আছে সমষ্টি হিসেবে প্রকাশ করা যায়, অর্থাৎ পি এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু কত 1 লেখা যায়। আমরা এখন উভয় দিকে একটা এ দ্বারা গুণ করলাম, এ দ্বারা গুণ করলে এ পি এক্স প্লাস এ বি ওয়াই ইকুয়াল টু এ, এটা আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু পি দ্বারা এ বি বিভাজ্য আমাদের এখানে বলা আছে উপরে, তাহলে পি দ্বারা এ বি বিভাজ্য, পি দ্বারা কিন্তু এ বি বিভাজ্য, আবার এখানে পি আছে তার মানে পি দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য, যেহেতু এখানে পি আছে কাজে এটা তো বিভাজ্য, আবার পি দ্বারা এ বি বিভাজ্য, তার মানে বাম পাশটা পুরোটা বিভাজ্য পি দ্বারা, তাহলে আমরা বলতে পারি পি দ্বারা এও বিভাজ্য। তাহলে সিন্স পি ডিভাইডস এ বি, পি দ্বারা এ বি বিভাজ্য, সো এ পি এক্স প্লাস এ বি ওয়াই ইজ ডিভিজিবল বাই পি, মানে এই সংখ্যাটা বাম পাশের সংখ্যাটা পি দ্বারা বিভাজ্য হবে, হ্যান্স পি ডিভাইডস এ, তাহলে ডান দিকেরটাও পি দ্বারা বাম পাশ ডান পাশ যেহেতু সমান, তাহলে বাম পাশ ডান পাশটাও বিভাজ্য হবে পি দ্বারা। সিমিলারলি উই ক্যান শো দ্যাট, তাহলে এখান থেকে আমরা এটা পাইলাম যদি পি দ্বারা বি বিভাজ্য না হয় তাহলে পি দ্বারা এ বিভাজ্য। অনুরূপভাবে উই ক্যান শো দ্যাট ইফ পি ডাজ নট ডিভাইডস এ, যদি পি দ্বারা যদি এ বিভাজ্য না হয় তাহলে পি দ্বারা বি বিভাজ্য হবে, অর্থাৎ একটা বিভাজ্য না হলে আরেকটা বিভাজ্য, এটি আমরা দেখাতে পারি। পি দ্বারা বি বিভাজ্য না হলে আমরা ধরে নিয়ে আমরা পি দ্বারা এ বিভাজ্য পেয়ে গেলাম। এখন যদি পি দ্বারা বি এ বিভাজ্য না হয় তাহলে পি দ্বারা বি বিভাজ্য হবে, এটি আমরা প্রমাণ করতে পারবো। দাস দ্য প্রুফ ইজ কমপ্লিটেড। এইভাবে আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আরেকটা উপাদ্য নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রুভ দ্যাট দ্য নাম্বার অফ প্রাইমস ইজ ইনফিনিট, অর্থাৎ মৌলিক সংখ্যার সংখ্যা হবে অসংখ্য, অসংখ্য মৌলিক সংখ্যা আছে, অথবা এভাবে হতে পারে প্রুভ দ্যাট দেয়ার ইজ নো এন্ড অফ প্রাইমস, মানে প্রাইমের কোনো শেষ নাই, মৌলিক সংখ্যার কোনো শেষ নাই। আমরা এটি প্রমাণের জন্য ধরি লেট পি বি দ্য গ্রেটেস্ট প্রাইম নাম্বার, আমরা ধরে নিচ্ছি পিটা হচ্ছে একটা বড় সর্বোচ্চ প্রাইম নাম্বার হচ্ছে পি, আমরা ধরে নিলাম। দেন দ্য প্রোডাক্ট 2 3 5 ডট ডট পি আপ টু পি, অর্থাৎ এগুলো 2 ও মৌলিক, 3 ও মৌলিক, 5 ও মৌলিক, এভাবে সর্বোচ্চ সবচেয়ে বড় মৌলিক হলো পি। এই যে সবগুলি মৌলিকটি নিয়ে গুণ করলে যে একটা সংখ্যা পাবো, ইন হুইচ ইচ ফ্যাক্টর ইজ এ প্রাইম, যার প্রত্যেকটি ফ্যাক্টরের প্রাইম, মানে একটা মৌলিকগুলিকে নিয়ে আমরা গুণ করে একটা সংখ্যা পাইলাম, ইজ ডিভিজিবল বাই ইচ অফ দ্য ফ্যাক্টরস, এই সংখ্যাটা যে মৌলিকগুলো নিয়ে, সবগুলো মৌলিক আমরা মনে করি এখানে মৌলিকের সংখ্যা হলো সর্বোচ্চ হলো পি, পি এর উপরে আর কোনো মৌলিক নাই, আর এই সবগুলি মৌলিক নিয়ে আমরা গুণ করে যে সংখ্যাটা পেলাম সেটা কিন্তু 2 3 5 প্রত্যেকটা মৌলিক দ্বারা বিভাজ্য হবে। 2 দিয়েও এটা বিভাজ্য হবে, 3 দিয়েও হবে, 5 দ্বারা হবে, 5 পি দ্বারাও হবে। এখন যদি এই সংখ্যাটার সাথে 1 যোগ করা হয় তাহলে কিন্তু আর এই মৌলিকগুলির কোনো একটা দ্বারা আর ভাগ যাবে না, ইজ নট ডিভিজিবল বাই এনি ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, এত এই মৌলিকগুলির কোনোটা দ্বারা এটার বিভাজ্য হবে না। তাহলে এটি কি সংখ্যা হবে? আমরা জানি সংখ্যা দুই রকম, একটা হলো মৌলিক অথবা কৃত্রিম। তাহলে এই সংখ্যাটা, এই যে একটা সংখ্যা আমরা পাইছি 1 যোগ করে গুণফলগুলিকে নিয়ে গুণফলের সাথে আবার 1 যোগ করে যে সংখ্যাটা পাচ্ছি, তাহলে এটি কি হবে? এটা হয় আমাদের হ্যান্স ইট ইজ আইদার এ প্রাইম, এটা হয় নিজে একটা প্রাইম হবে অথবা ইজ ডিভিজিবল বাই সাম প্রাইম নাম্বার গ্রেটার দেন পি। এখন এই সংখ্যা তো পি দ্বারাও এটা ভাগ যাচ্ছে না, তাহলে এটা যেহেতু একটা সংখ্যা আমরা পেয়েছি, এই সংখ্যাটি হয় নিজেই এটা মৌলিক হবে অথবা পি পি দ্বারা 2 দিয়েও ভাগ যায় না, এখানে 3 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, পি দ্বারাও যায় না, তার মানে পি এর চেয়ে বড় কোনো সংখ্যাতে ভাগ যাবে। তাহলে হয় সংখ্যাটি নিজে মৌলিক হবে অথবা পি এর চেয়ে বড় কোনো মৌলিক সংখ্যা দ্বারা এটা বিভাজ্য হবে। তাহলে এ থেকে বোঝা গেল যে মৌলিক সংখ্যা সীমিত নয় বা পি এ সর্বোচ্চ মৌলিক নয়, অর্থাৎ সর্বোচ্চ মৌলিক এখান থেকে বের করা সম্ভব নয় সর্বোচ্চ। তাহলে এটি প্রমাণ হলো যে মৌলিক সংখ্যা অসীম, which implies p is not the greatest prime, that is the number of primes is not limited, এটা লিমিটেড না, সীমাবদ্ধ নয় বা সীমিত নয়, hence the number of primes is infinite, নাম্বার অফ প্রাইমস হলো আমাদের ইনফিনিট, অসংখ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।